ইন্টারেস্টিং ইন্ট্রোটা হচ্ছে যে কালকে 30 জানুয়ারি ছিল 2026, তাই না? কালকে পরীক্ষা অনুষ্ঠিত হলো 50তম বিসিএসের প্রিলি। তে আমার হচ্ছে গ্রামারে যদি কেউ কঠিন প্রশ্ন করে, তো বিসিএস পিএসসি বাদে আর কি কেউ কঠিন প্রশ্ন করে? যারা করে পড়ে তারা ওই পিএসসি কোশ্চেন প্যাটার্ন ফলো করেই করে, তাই না? তো ওই পিএসসি কালকে বোর্ডে দেখলাম, স্বভাবত আমি প্রশ্ন পেয়ে প্রথমে ইংরেজির দিকে তাকালাম। তো ইংরেজির ম্যাক্সিমাম প্রশ্ন আসছে লিটারেচার থেকে, এটা সমস্যা নেই, মানে দুইটা ভাগে প্রশ্ন আছে, কিছু আছে লিটার থেকে, কিছু গ্রামাটিক্যাল থেকে। তাই আমি গ্রামাটিক্যালগুলো দেখলাম। আপনি বিশ্বাস করতে পারবেন না ভাই, এই গ্রামারের একটা মাত্র টপিক থেকে 3টা কোশ্চেন আসছে। আপনি বিশেষ পরীক্ষাটা এমন একটা প্রশ্ন যদি পান বা 0.25 যদি আগিয়ে থাকেন, লাখ লাখ স্টুডেন্টকে আপনি ক্রস করে যাবেন, হয় উপরে যাবেন নয় পিছিয়ে যাবেন। ওই জায়গাতে শুধুমাত্র একটা টপিক থেকে 3টা কোয়েশ্চেন আসছে। সে টপিকটা কোনটা? এই ক্লাস। মানে আমি তো অবাক যে আমি যেই টপিকটা নিয়ে কাজ করতেছি, আমি ক্লাস দিব, এই টপিকটা থেকে 3টা কোয়েশ্চেন, হাউ ইজ ইট পসিবল? যাই হোক, আমি কোশ্চেন অ্যানালাইসিস করার ক্ষেত্রে প্রথমে ওই 3টা প্রশ্ন দিয়ে শুরু করতেছি, ওকে? এরপর একটা গ্লান্স দেখাবো, তারপর আমাদের মেন পড়ে যাব। এগুলো আপনি বুঝতে পারবেন না, তারপরও আমি আপনাকে হচ্ছে দেখাচ্ছি যে এখান থেকে কীরকম প্রশ্ন হয়। হ্যাঁ, আপনারা মাথায় ঢুকিয়েও নেবেন এখান থেকে কী লেভেলের প্রশ্ন হয়, ওকে? তো 3টা প্রশ্নের ভিতরে আমার প্রথম প্রশ্নটা ছিল কি, যে দ্য বুক দ্যাট শি রিকমেন্ডেড টার্ন আউট টু বি ভেরি হেল্পফুল। এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন ছিল। প্রথম প্রশ্ন এখানে দ্যাট সি রিকমেন্ডেড, এইটুকু আন্ডারলাইন করে দিয়েছে, দিয়ে বলছে যে আইডেন্টিফাই দ্য ক্লজ। এটা কোন ক্লজ সেটা আইডেন্টিফাই করো। অপশান হিসাবে ওরা এখানে দিয়ে দিয়েছে, ধরেন এখানে নাউন ক্লজ দিছে, নাউন ক্লজ দিছে, এখানে হচ্ছে রিলেটিভ ক্লজ দিছে, রিলেটিভ ক্লজ, এখানে আপনার ধরেন কি অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, হ্যাঁ, আর এখানে একটা ডি নাম্বারে দিলে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। হ্যাঁ, এই 4টা অপশান দিয়ে দিল। এখন বলছে যে এই দ্যাটস রিকমেন্ডেড, এটা মানে আইডেন্টিফাই করো যে এটা কোন ক্লাস, কোন ক্লজ। গতকালকে কোশ্চেন ভাই। তে আমি যে একটু পরে যে আমার মেন পড়াবো একটা গ্লান্সের পরে, কেউ যদি কিছুই না বুঝে জাস্ট নোট করে, আমার ক্লাসটা করার পরে নোট করে, তো সেও উত্তর দিতে পারবে যে এটা হচ্ছে আমার রিলেটিভ ক্লজ। কিভাবে বুঝলেন? দেখেন, আমি যখন পড়াবো অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, তখন এই যে দেখাবো যে হচ্ছে যখন কোনো ক্লজ কোনো নাউনকে মডিফাই করবে, দেখেন দ্য বুক দ্যাট সি রিকমেন্ডেড, দ্যাট সি রিকমেন্ডেড, যেটা সে তাকে সাজেস্ট করেছিল, যেটা বলতে কি বইটা না, তার মানে এই ক্লজটা নাউনটাকে করতেছে না, আইডেন্টিফাই মানে নাউনটাকে ডিসক্রাইব করছে না, নাউনটাকে। যদি কোনো ক্লজ নাউন সম্পর্কে তথ্য দেয়, নাউন সম্পর্কে ডিসক্রাইব করে, তাহলে সেটা যে অ্যাডজেক্টিভ ক্লজ হয়। এটা সিম্পল একটা কনসেপ্ট। এটা গেল একটা। আচ্ছা, এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ নাই, তো তাহলে কি উত্তর কোনটা হবে? কনফিউশন হওয়ার কিছুই নেই, কারণ আমরা দেখব যে অ্যাডজেক্টিভ ক্লজের অপর নাম হচ্ছে রিলেটিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজের অপর নাম কি? রিলেটিভ ক্লজ। আমরা যখন আমাদের আলোচনা করব তখন দেখব অ্যাডজেক্টিভ ক্লজটাকে রিলেটিভ ক্লজ বলার কারণটা কি। হ্যাঁ, হিউজ একটা কারণ আছে, এই কারণটা আমরা তখন দেখব, ওকে? তো এটা গেল হচ্ছে একটা উপায়। আরেকটা উপায় আছে যে যদি কোনো ক্লজ দেখেন যে কোনো একটা নাউন অথবা প্রোনাউনের পরে বসেছে, দিয়ে ওই ক্লজ ওই নাউন বা প্রোনাউনটাকেই নির্দেশ করছে, তখন ওইটা হয়ে যায় অ্যান্টিসিডেন্ট। তখন ওইটা হয়ে যায় অ্যান্টিসিডেন্ট, মানে এই দা বুকটা হয়ে যাবে তখন হচ্ছে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট। আর এই অ্যান্টিসিডেন্টের পরে অলওয়েজ যে ক্লজ বসে সেটা কোন ক্লজ হয় ভাইয়া? অ্যাডজেক্টিভ ক্লজ। ব্যাপারটা বুঝলেন? একদম সহজ। যাই হোক, এটা গেল একটা কোয়েশ্চেন। হ্যাঁ, এরপরে দ্বিতীয় কোয়েশ্চেনটা দেখেন। দ্বিতীয় কোয়েশ্চেনটা বলছে যে হুইচ ওয়ান ইজ এ কোঅর্ডিনেটিং কনজাংশন। এখন কি বললো যে মানে নিচের কোনটা কোঅর্ডিনেটিং কনজাংশন? অপশানগুলো কী কী ছিল? সিন্স, লেস্ট, অপশান ছিল হচ্ছে সিন্স, এ নম্বরে ধরেন সিন্স, সিন্স, বি নম্বরে হচ্ছে লেস্ট, সি নম্বরে ধরেন অ্যাজ, আর ডি নম্বরে দিল সো। হ্যাঁ, এই অপশানগুলো দিল এবং এগুলো দিছে। এখন বলতেছে যে কোনটা কোঅর্ডিনেটিং কনজাংশন সেটা ফাইন্ড আউট করো, সিন্স, লেস্ট, অ্যাজ, সো।
তো আমি যখন এই যে কোঅর্ডিনেটিং ক্লজ পড়াবো তখন কোঅর্ডিনেটিং ক্লজ পড়ার দিকে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন পড়াবো। আর কোঅর্ডিনেটিং কনজাংশন পড়ার সময় আমরা একটা ছন্দ পড়াবো। ছন্দটার নাম হচ্ছে কি FANBOYS, ফ্যান বয়েস পড়াবো। আর সাথে আরও কিছু পড়াবো হচ্ছে কোরিলেটিভ কানেক্টর বা পেয়ার, কোরিলেটিভ পেয়ার। এই যে 2 ভাগে আমরা এটাকে পড়াবো, হ্যাঁ 2 ভাগে। তো ফ্যান বয়েজের এখানে আমরা দেখব যে এফে হচ্ছে আমার ফর, এতে হচ্ছে আমার অ্যান্ড, এনে হচ্ছে আমার নর, বিতে হচ্ছে আমার বাট, এটা ওতে হচ্ছে আমার অর, ওয়ে হচ্ছে আমার এট, আর এসে হচ্ছে আমার সো। তো এইখান থেকে আমরা ইজিলি দেখতে পাচ্ছি যে আমাদের অ্যান্সার হচ্ছে কি সো। আমার অ্যান্সার হচ্ছে সো। বলেন ভাই, এর চাইতে সহজ আর কিছু আছে? সিম্পলি জাস্ট আমরা মনে হয় এই কনজাংশনটা কোঅর্ডিনেট ক্লজ পড়ার সময় 2 নম্বরে দেখবো, হয়তো একটু পরে দেখবো একটা গ্লান্সে, সেখানে 2 নম্বর তথ্য দিয়ে আমরা ইজিলি বিশেষের মতো একটা কোয়েশ্চেন সলভ করছি। আমি জানি না কীভাবে পিএসসি কোয়েশ্চেন করেছে, যাই হোক ওটা গেল হচ্ছে 2। এবার 3 নম্বর প্রশ্নটা দেখেন। 3 নম্বর প্রশ্ন বলছে যে আইডেন্টিফাই দ্য কম্পাউন্ড সেন্টেন্স, মানে কম্পাউন্ড সেন্টেন্সটা হচ্ছে তুমি আইডেন্টিফাই করে যে 4টা অপশান দিছে। এখন আপনি হয়তো বলবেন যে ভাইয়া আপনি তো হচ্ছে ক্লজ পড়াচ্ছেন, তো সেন্টেন্সের ব্যাপারটা দেখেন আমি বলি আপনাকে, আপনি ক্লজ পড়লেন আর স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স যে 3 প্রকার, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, এইটা পড়লেন না, এটা ভাই কেমন যেন হয়ে গেল। মানে কক্সবাজার ঘুরতে গেলেন কিন্তু সমুদ্রে গোসল করলেন না, ব্যাপারটা এরকম। মেলায় গেলেন অথচ দোলনায় চললেন না, কিছু ক্রয় করলেন না, ব্যাপারটা এইরকম হয়ে গেল। ক্লজ ছাড়া এই যে স্ট্রাকচার অনুযায়ী 3 প্রকার যে সেন্টেন্স, ইম্পসিবল। আপনি ক্লজ যদি বুঝে যান তাহলে আপনি ইজিলি বলতে পারবেন যে এটা কম্পাউন্ড সেন্টেন্স নাকি এটা কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, ওই জায়গা আমরা আলোচনা করবো, সমস্যা নেই। একটা গ্লান্স দেখলে বুঝতে পারবেন কী কী আলোচনা করবো। উত্তরটা দিয়ে আগে দেখি কোনটা উত্তর হচ্ছে। বলছে আইদার ইউ ডু ইট অর ইউ উইল বি ফাইন্ড। আচ্ছা ওকে ফাইন, আমরা এখানে দেখছি যে আমাদের আছে এখানে আইদার ডট কি অর আছে। কম্পাউন্ড সেন্টেন্স যখন আমরা পড়বো তখন দেখবো সেটা আইডেন্টিফাই করার বেশ কিছু কৌশল আছে। তার ভিতরে একটা কৌশল হচ্ছে এই যে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্ত থাকবে। তো কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো 2 ক্যাটাগরির, একটা হচ্ছে যে সিঙ্গেল, আর কোরিলেটিভ পেয়ারগুলো কি কি? কোরিলেটিভ পেয়ারগুলো হচ্ছে বোথ ডট অ্যান্ড, হ্যাঁ, তারপর হচ্ছে আইদার ডট অর, তারপর হচ্ছে নাইদার ডট নর, তারপরে হচ্ছে অ্যাস ওয়েল অ্যাস। এই কটা আমি বললাম কি যে এই যে কম্পাউন্ড সেন্টেন্সগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে, সাধারণত, পার্মানেন্ট না। একটা কথা বলি, ক্লজ আইডেন্টিফাই করার সময় আমরা অনেকেই কনজাংশন দেখি যে বা কানেক্টর দেখে ফাইন্ড আউট করি যে এটা কোন ক্লজ, কিন্তু এটা ভুল, পুরোপুরি রং কনসেপ্ট। একই কনজাংশন আপনি দেখবেন বা কানেক্টর দেখবেন, সেটা অ্যাডজেক্টিভ ক্লজ করছে, সেটা নাউন ক্লজ করছে, সেটা অ্যাডভার্ব করবেন, অ্যাডভার্বগুলো আলাদা করতেছে। তো এখানে কানেক্টর দিয়ে কি আপনি পারছেন না, কি দিয়ে করতে হবে সেটা আমরা পরে দেখবো, সমস্যা নেই। তো এটা হচ্ছে সাধারণত কথা যে কম্পাউন্ড সেন্টেন্সগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। তাহলে আমরা দেখছি যে এখানে আইদার ওয়ার আছে তো আইদার ওয়ার, তার মানে এটা হওয়ার কি একটা চান্স আছে। আর একটা ব্যাপার দেখতে হবে যে এই যে কোঅর্ডিনেট কনজাংশনগুলো, এগুলো দ্বারা যে 2টা জিনিস যুক্ত হবে, সেই 2টা ক্লজকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে হবে। ব্যাপারটা বুঝছেন? ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে সে নিজে আলাদাভাবে নিজের অর্থ সম্পূর্ণ করতে পারবে। দেখেন ইউ ডু ইট, তুমি এটা করতে পারো, বা ইন্ডিপেন্ডেন্ট মানে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো, সমস্যা নেই। একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, আছে তো। একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, আছে তো। তার নাম্বার মানে কি 1 নম্বর অ্যান্সার রাইট, 1 নম্বর টিক দিয়ে দিই। পরের অপশানগুলো দেখি। আনলেস ইউ ডু ইট ইউ উইল বি ফাইন, ইউ ডু ইট ইন্ডিপেন্ডেন্ট, ইউ উইল বি ফাইন ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু এই যে কনজাংশনের ব্যাপারটা এখানে আছে কি? নাই, এটা হওয়ার কোনো চান্সই নেই। এবার 2 নম্বরে দেখেন ডু ইট ওর, এই যে ওর আছে না, কোথায়? এই যে ওর আছে একটা কনজাংশন পেয়ে গেলাম। এখন কথা হচ্ছে যে 2টা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে কিনা। এখানে সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে। আরেকটা বিষয় হচ্ছে ইউ ডু ইট বলতে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স,
ডু ইট, মানে তোমাকে করতে বলতেছে না। এখানে সাবজেক্টটা উজ্জ আছে, সাবজেক্টটা হচ্ছে আমার কি ইউটা এখানে উজ্জ আছে, বাট এক প্রকার আছে কিন্তু সেটা উজ্জ আছে, আমরা দেখতে পাচ্ছি না। সেই সেন্স দিয়ে আমাদের এটাও ঠিক হচ্ছে, তাই না? ঠিক হচ্ছে, ওকে ফাইন। এরপরে সেন্টেন্সটা দেখেন, ইউ হ্যাভ টু ডু ইট আদারওয়াইজ আই উইল ফাইন ইউ। দেখেন সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, যেটা আছে ফাইনাইট ভার্ব আছে, এখানে একটা কি আছে, কনজাংশন বা কানেক্টারও আছে। তে এইরকম এখন প্রশ্ন বলতে পারে যে ভাই এইখানে হচ্ছে যেহেতু এই লিস্টে কনজাংশনটা নেই সেহেতু এখানে কম্পাউন্ড হওয়ার কোনো চান্স নেই। এটা বলা যাবে না, কারণ আমি এগুলো বললাম যে এগুলো সাধারণত মেন কথা হচ্ছে যে তাদের ফাংশন দেখতে হবে এবং দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে হবে। এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, তো এটা ওই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এই কনজাংশনটা দিয়ে যুক্ত আছে, তার মানে এটা হওয়ার একটা চান্স রাখে। কারণ কথা হচ্ছে ভাই আপনি 4টার ভিতরে 3টাই তো ঠিক বলে দিলেন, তো আমার রাইট অ্যান্সার কোনটা? টেকনিক্যালি এই 3টা সেন্টেন্সই সঠিক। এটা কি অনুযায়ী? টেকনিক্যালি এই 3টা হচ্ছে কি রাইট। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমাদের টিক দিতে হবে একটাই, কোনটাই টিক দিব? দেখেন এই যে আদারওয়াইজ আছে না, এই ওয়ার্ডটা কানেক্টর বা কনজাংশন হওয়ার পাশাপাশি কনজাংটিভ অ্যাডভার্ব হওয়ার একটা চান্স রাখে এই আদারওয়াইজটা। তো যদি অ্যাডভার্ব হয়ে যায় তাহলে তোর সেন্টেন্সকে যুক্ত করতেছে না, এই সেন্সে এইটা একটা না হওয়ার সম্ভাবনা কেটে গেল একটু, ঠিক আছে? এরপরে দেখেন ডু ইট অর আই শ্যাল ফাইন ইউ। বললাম যে কোঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে যুক্তর পাশাপাশি দুটাকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে হবে, কিন্তু এখানে আমরা প্রথমত এটা উজ্জ আছে প্রথমত আমরা দেখছি যে এখানে কোনো সাবজেক্ট নাই, যেহেতু ইম্পারেটিভের বিষয়টা চলে আসছে, ইম্পারেটিভ সেন্টেন্স যুক্ত হয়েছে, সেহেতু এটাকেও আমরা বাদ দেওয়ার একটা সম্ভাবিলিটি পাচ্ছি। বাট এই যে আইদার অরের ব্যাপারটা দেখেন, এখানে কোন দিক দিয়ে কাটবেন? আছে এখানে কোঅর্ডিনেট কনজাংশন, আবার এখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজও যুক্ত আছে, দ্যাটস এই জিনিসটা হচ্ছে আমার অ্যাপ্রোপ্রিয়েট, এটা আমার কাছে মনে হয়েছে, ঠিক আছে? এখানে আরেকটা কথা আছে, এই যে আইদার ওয়ার ইউ উইল বি ফাইন। হ্যাঁ, কিন্তু ওই কথা আমি বলবো না, ওই কথা যদি বলি তাহলে এখানে অ্যান্সারই আমরা খুঁজে পাবো না। হ্যাঁ, এবং এটা অনেক দূরের বিষয়, ওটা বলবো না। তো এখন যাই হোক আমার অ্যান্সার হচ্ছে এই যে আইদার ওয়ার। ঠিক আছে, আমি আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, এইটা বুঝতে পারছেন। তো এই 3টা গেল হচ্ছে আমার কালকের কোয়েশ্চেন। এবার আমরা যেহেতু কোয়েশ্চেন প্যাটার্ন এবং ক্যাটাগরি নিয়ে আলোচনা করছি, সেহেতু আমরা এবার একটু অতীতের দিকে যাই, অতীত বিশেষগুলোর দিকে যাই, সেখানে কীরকম প্রশ্ন আছে দেখেন। এই যে দিস ইজ দ্য বুক আই লস্ট, এর একটা প্রশ্ন দিচ্ছি, এটা কততে আসছিল? এই প্রশ্নটা আসছিল হচ্ছে 37, এটা আসছিল 37-এ। হ্যাঁ, তে দিস ইজ দ্য বুক আই লস্ট, দ্যাটটা নাই, যাক ব্যাপার নাই, আই লস্ট আন্ডারলাইন করছে দিয়ে এখন বলছে যে এটা কোন ক্লজ, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নাকি হচ্ছে অ্যাডভার্ব নাকি হচ্ছে আপনার নন ফাইনাইট, যে কোনো অপশান দিল। বেসিক্যালি হচ্ছে আমাদের 3টা, তাই না? 1 নম্বরে হচ্ছে কি নাউন, 2 নম্বরে হচ্ছে অ্যাডজেক্টিভ, 3 নম্বরে অ্যাডভার্ব, এই 3টা হচ্ছে মেন, আর একটা যে কোনো দিল আর কি, ইন্ডিপেন্ডেন্ট দিয়ে দিল। অপশানে কী আছে সেটা পরে, আমরা এখন অ্যানালাইসিস করি এটা কোন ক্লজ। দেখেন একটু ভালো করে দেখলে আপনি দেখবেন যে 1 নম্বরে আমাদের যে স্ট্রাকচারটা, 4 নম্বরে সেই স্ট্রাকচারটাই কাজে লাগছে। দেখেন প্রথমে একটা নাউন আছে এবং দ্যাট আই লস্ট, যেটা আমি হারিয়েছি, এখানে দ্যাটটা নাই, এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এটা নিয়ে আলোচনা করব। রিডিউস সেন্টেন্স, একটা সেন্টেন্স মানে কী সাবজেক্ট উজ্জ্ব থাকে বা কতগুলো বাদ দিয়ে দেয়, যোগ করে, সব কিছু আছে, ক্লজ একদম অন্যরকম লেভেলের একটা টপিক আমরা পড়বো। দ্যাট আই লস, যেটা আমি হারিয়েছি, তার মানে এই ক্লজটা আমার এইটাকে ফাইন্ড আউট করছে, বলতেছে, অথবা এটা হচ্ছে আমার একটা অ্যান্টিসিডেন্ট যেটা তথ্য দিচ্ছে আমার কার সম্পর্কে, এই ক্লজ সম্পর্কে, দ্যাটস আই লসটা হবে আমার কি অ্যাডজেক্টিভ ক্লজ বা হচ্ছে রিলেটিভ ক্লজ। ওকে, ব্যাপারটা বুঝলেন? এরপরে এই প্রশ্নটা, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হোয়াট, মানে লোহা গরম থাকা অবস্থায় আঘাত করো, বাংলা অর্থটা জানবে। এটা কোথায় কততে আসছিল? এটা আসছিল 38-এ। হ্যাঁ, এটা আসছিল 38-এ। হোয়াইল দ্য আয়রন ইজ হট, এটা কোন ক্লজ বলেন? এটা কোন ক্লজ? হোয়াইল, যখন এই হোয়াইল দেখা মাত্রই আমরা যখন পড়ব অ্যাডভার্বিয়াল ক্লজ, তখন সুন্দর করে আমরা হোয়াইল দেখা মাত্রই এখানে টাইম কথাটা নিয়ে চলে আসবো, এমনিতেই চলে আসবে টাইম।
পুরো ক্লজটা কাকে মডিফাই করছে? স্ট্রাইককে, তার মানে হচ্ছে ভার্বকে মডিফাই করতে পারে শুধুমাত্র একটা জিনিস, সেটা হচ্ছে কি? অ্যাডভার্ব মডিফাই করতে পারে ভার্বকে, অ্যাডজেক্টিভকে, নিজেকে, এবং পুরো সেন্টেন্সকেও করতে পারে, ঠিক আছে? আনফরচুনেটলি তো যাই হোক, এটা হচ্ছে ভার্বকে করছে, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল অফ টাইম ক্লজ। তাহলে এটা যদি উত্তর দিই তাহলে এটা হবে কি? অ্যাডভার্ব ক্লজ। ব্যাপারটা বুঝতে পারছি আমি। এবার 6 নম্বর প্রশ্ন, উই মাস্ট নট বি লেট ইয়েলস। এখানে কমা আছে, কমার অনেক দাম আছে ভাই। কমাটা যদি এইখানে হয়ে যায় তাহলে অর্থ পাল্টে যাবে। কমার অনেক দাম আছে, এটাও পড়বো আমরা, সমস্যা নাই। উই মাস্ট নট বি লেট এলস উই উইল মিস দ্য ট্রেন। এখন বলতেছে যে এই সেন্টেন্সটা কি সেন্টেন্স? সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। বলেন এটা কি সেন্টেন্স হবে? আপনাকে দিয়ে দিল সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স। বলেন কোনটা হবে? আমরা দেখছি এখানে কি আছে? সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, এলস দিয়ে দুইটা যুক্ত হয়েছে, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট যোগ ক্লজ বা কানেক্টর যোগ ইন্ডিপেন্ডেন্ট। এই ক্লজ, এই স্ট্রাকচারটা কার? আমাদের কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে? কম্পাউন্ড সেন্টেন্স, তার মানে এটা আমরা বুঝে গেলাম যেটা হচ্ছে আমাদের কি? কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে? বুঝতে পারলেন? তো এই ছিল হচ্ছে আমাদের ক্যাটাগরি 1-এর কোশ্চেন। এগুলো হচ্ছে আমাদের ক্যাটাগরি 1-এর কোশ্চেন। হ্যাঁ, আমরা ক্যাটাগরি 1-এ কীরকম কোশ্চেন হয় সেটা একদম রিসেন্ট বিসিএস থেকে অতীতে যে প্রশ্নগুলো আসছে সেটা দেখলাম। এখন আমরা ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4-এর প্রশ্নগুলো দেখব। ওকে, চলেন।